ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ব্রিটিশ পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে শুরু হওয়া দ্বিতীয় ধাপের সংলাপের আজ চতুর্থ দিন। আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা বৃদ্ধি করা যায়। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়েছে ইলেকটোরাল ভোটের সিস্টেম, যেখানে ইউপি সদস্য থেকে শুরু করে 70,000 জনপ্রতিনিধির ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার আলোচনা শেষে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং এবি পার্টির নেতারা জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান অবস্থা পরিবর্তনে প্রায় সবাই একমত। তবে কমিশনের দেয়া রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবের পক্ষে কিছু দল একমত হলেও অনেকে আবার শুধুমাত্র পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গোপন ব্যালটে নির্বাচনের পক্ষে। এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বর্ধিত ইলেকটোরাল কলেজ ভোটের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনের শর্তারোপ করেছে জামায়াত। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বিএনপি বলছে, জনগণের ভোটাধিকার হরণে এই ব্যবস্থা আরেকটি ছলচাতুরি। শুধু এই রাষ্ট্রপতি নির্বাচনই নয়, দ্বিমত আছে রাষ্ট্র ক্ষমতা ভারসাম্য আনার লক্ষ্যে কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়েও। বিএনপির এই দ্বিমতের যৌক্তিকতা কতটুকু, দ্বিমত পোষণ করা এ সকল বিষয়ে তবে বিকল্প কি হতে যাচ্ছে, এসব নিয়ে কিভাবেই বা আসবে ঐক্যমত্য। আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আবারও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে আমরা যদি আসি, সেই জায়গাটিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বারবার আসলে যে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের দিকে যদি আমরা তাকাই, বিএনপির সাথে জামাত ইসলামীর আরও একবার নতুন আরেকটি ইস্যুতে দ্বিমত পোষণের জায়গা সৃষ্টি হয়েছে। এই সিস্টেমটিতে আসলে জামায়াত ইসলাম ঐকমত পোষণ করেছে, তারা চাচ্ছে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হোক, ইলেকটোরাল কলেজ ব্যবস্থা, সেটিকে বিএনপি বলার চেষ্টা করছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি জনগণের ভোটাধিকার হরণের ব্যবস্থাকে আরেকটি ছল চাতুরি হিসেবে তারা দেখছেন। জামাত কেন তাহলে এটিকে সঠিক পন্থা মনে করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক বৃন্দ যারা আছেন, যারা শুনছেন এবং পরবর্তীতেও যারা শুনবেন, তাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐকমত্য কমিশন কাজ করছে নিরলসভাবে। আমরা তাদের এই কাজকে স্বাগত জানাই প্রথমত, এবং আমরা আশা করি যে ঐকমত্য কমিশনের এই নিরলস প্রচেষ্টা এবং তাদের আন্তরিকতা এবং নিরপেক্ষতা যদি তারা ধরে রাখতে পারেন এবং রেখে যদি সামনে এগোতে পারেন। মত দ্বিমতের প্রশ্ন তো আমরা প্রথম থেকেই বলেছি যে 2024-এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশ করবে, মত এবং দ্বিমত দুটোকে সামনে রেখেই একটা মতে আমরা এক জায়গায় আসব। এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দলের কাছে আমরা যেমন প্রত্যাশা করি, আমরা নিজেরাও সেটার জন্য প্রস্তুত যে আমাকে কোনো একটা জায়গায় হয়তো আমার মতেরও স্যাক্রিফাইস করতে হবে বা কোনো একটা মতকে আমার নিতে হবে। সেই জায়গায় প্রেসিডেন্ট নির্বাচনে আমরা যে কথা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যগতভাবে এবং জামাত ইসলামী নিজে যে প্র্যাকটিসটা করে, আপনারা নিশ্চয়ই জানবেন যে আমরা গোপন ভোটের মাধ্যমে আমাদের সবগুলো স্তরে, একদম আমাদের আমিরে জামাত থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব বিনির্মাণে আমাদের গোপন ভোটের মাধ্যমে এই সিস্টেমটা ডেভেলপ করা আছে। সুতরাং সেটাতে আমরা নিজেরা অভ্যস্ত এবং এটার মধ্যে একটা সৌন্দর্য আছে এবং আস্থার জায়গা বিনির্মাণ করা যায় এবং প্রত্যেকে তার নিজস্ব চিন্তা অত্যন্ত বলিষ্ঠতার সাথে সে প্রয়োগ করতে পারে। সেখানে আমরা বলেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটা আমাদের জায়গা থেকে যে ইলেকট্রাল পদ্ধতিটা, এই পদ্ধতিটার মাধ্যমে তো জনগণের প্রতিনিধিত্বটাই তো প্রকাশ পাবে এবং সেখানে তাদের কথাটাই তো প্রতিনিধিত্ব হবে। কারণ আমরা
জানি যে আমাদের স্থানীয় নির্বাচন প্রক্রিয়াটাকে কিন্তু আমরা প্রথম ধাপে বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জায়গাটা দিয়েই তো আমাদের ইলেকট্রাল পদ্ধতিটার বিনির্মাণ হবে। সুতরাং তারা তো অনির্বাচিত না, তারা তো নির্বাচিত, জনগণের ধারাই তো তারা নির্বাচিত। এবং সেখানে আমরা কেউ আমাদের অনেকেই এটার সাথে একমত পোষণ করেছেন, রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, এবং তাদের কেউ এটাকে আরও বরং ওয়াইড সার্কেলে নিয়েছেন। জামাত সেখানে বলেছে যে এটাকে একদম বিস্তৃত পরিসরে, অর্থাৎ মেম্বার পর্যন্ত ইউনিয়নের না গিয়ে আমরা যদি আমরা যদি ডিস্ট্রিক্ট অথবা কাউন্সিল পর্যন্ত, অর্থাৎ ইয়া পর্যন্ত যদি আমরা থাকতে পারি, মাল্টিসিপাল পর্যন্ত থাকতে পারি, তাহলে এটার একটা গ্রহণযোগ্যতা থাকবে। এবং সেই গ্রহণযোগ্যতার আলোকে কিন্তু আমাদের অধিকাংশ রাজনৈতিক দলই সেখানে একাত্মতা ঘোষণা করেছে এবং ঐক্যমত কমিশনও বলেছে যে এই জায়গাটা আমরা মোটামুটি কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি। আমার মনে হয় যে ঐক্যমত কমিশন তো একটা কাজ করছে, অনেকগুলো বিষয় আমরা কাছাকাছি আসতে পেরেছি। এই জায়গাটা বিএনপি একটা বড় দল, তাদের জায়গা থেকে তারা একটা মত দিয়েছে এবং সেই মতের জায়গাটা তারা আজকে প্রেজেন্ট করেছে। এই প্রক্রিয়াটা তো আবার আগামী রোববারে ঐক্যমত কমিশনে বসছে, সেখানে আলোচনার ভিত্তিতে আমার মনে হয় যে আমরা একটা কাছাকাছি জায়গায় পৌঁছাতে সক্ষম হব এবং তার মধ্যে দিয়ে একটা সমাধানের রাস্তা বের হবে। সুস্পষ্টভাবে বলছে আসলে এই পদ্ধতি কোনো না কোনোভাবে জনগণের ভোটাধিকার হরণের এক ধরনের ব্যবস্থা। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আবার জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে বলা হচ্ছে যে প্রায় সবাই এই ইস্যুতে অন্তত যা ঐক্যমত্যে পৌঁছেছে। যে আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপন একটু আপনার কাছে আসতে চাই, তার মানে কি আসলে বিএনপি দ্বিমত করছে এবং এই জায়গাটিকে যেহেতু শুধু একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে এই প্রসঙ্গে দ্বিমত করছে, বাকিরা যারা চাইছেন এই পদ্ধতিতে ভোট হোক, রাষ্ট্রপতি নির্বাচন হোক, সেই পদ্ধতিতেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই আমার দলের যে প্রস্তাবনাটা ছিল সেটি একটু বলছি। সেটি আমরা বলবার চেষ্টা করেছি রাষ্ট্রপতি নির্বাচনে, আমরা বহুদিন থেকে এটি বলছি যে পার্লামেন্টের যে উচ্চ কক্ষের যে প্রস্তাবনা এখন দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমরা এটিকে বলেছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নয় বা এক্সটেনশন নয়, আমরা বলছি শ্রেণী পেশার মানুষ যারা রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবার সুযোগ রাখে, অদলীয় ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করার মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং সমাজের বিজ্ঞজন, শ্রেণী পেশার বিভিন্ন স্তরের মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে থাকে, যারা ফ্যাসিবাদকে পালাতে বাধ্য করবার সময় থাকে, সেই সমস্ত মানুষদেরকে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার জন্য একই সাথে মেট্রোপলিটন সরকারের আমরা দাবি করেছি, তার প্রতিনিধিত্ব চেয়েছি, একই সাথে প্রাদেশিক সরকারের আমরা দাবি করেছি। অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ, মেট্রোপলিটন সরকার, প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং নিম্নকক্ষের প্রতিনিধির মধ্য দিয়ে সেই প্রস্তাব আমরা উত্থাপন করেছি। এখন যেখানে আসি ঠেকলো সেটা হচ্ছে যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে কিন্তু এখন পর্যন্ত তার পদ্ধতিটা কি হবে এটি মোটামুটি নির্ধারিত হয়েছে যে 100 আসনের পার্লামেন্ট হবে। এখন পিয়ার ভোটে নাকি আসনে, এ নিয়ে বিতর্কটা, এই বিতর্ক থেকে গেছে আজকেও, যে জায়গায় একমত হয়েছে যে 100 আসন হবে এবং বিদ্যমান যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি সেটি গ্রহণযোগ্য নয়, সেই পদ্ধতিতে আগামী রাষ্ট্রপতি নির্বাচিত হবে না, এটি মোটামুটি সবাই একমত। একই সাথে যে গোপন ব্যালটের মধ্য দিয়ে সে নির্বাচনটা অনুষ্ঠিত 70 অনুচ্ছেদের কারণে এমনি সুযোগ আছে, কিন্তু যেহেতু এটা প্রকাশ্য ভোটের আগের একটা ব্যবস্থা ছিল সেটিকে গোপন ব্যালটে নিয়ে আসছে। এই দুটো বিষয় মোটামুটি ঐক্যমত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চকক্ষের যে প্রতিনিধিত্বের যে প্রশ্নটি, এটি অধিকাংশ রাজনৈতিক দল বলবার চেষ্টা করেছে তারা এটি পিয়ার মানে হচ্ছে যে ভোটারের সংখ্যা অনুসারে, ভোট প্রাপ্তির সংখ্যা অনুসারে হবে। বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট কোনো অবস্থান তারা পরিষ্কার করেনি। এই আলোচনাটা কিন্তু এখানে থেমে আছে এবং এটি রোববার থেকে এই আলোচনাটা শুরু হবে। তবে একটি মোটা দাগে এরকম আলোচনা আছে যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং যে জেলা সমন্বয় কাউন্সিলের প্রতিনিধিদের একজন প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে নিয়ে উচ্চকক্ষের ভোটার নির্ধারণ করা হবে। নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাবটা দিয়েছে আবার 70,000 ভোটার সেখানে নির্ধারণ করেছে, সেখানে ইউপি চেয়ারম্যান পর্যন্ত তারা ইনক্লুড করেছে। সেই জায়গাটিতে জামাত ইসলামও কিন্তু বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। এই দাবিটা জামাত ইসলাম করেছে, আরও কেউ কেউ বলেছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো সারা বছর হয়,
সেই ক্ষেত্রে এই সমস্যাটা আছে। কিন্তু আপনি তো এই জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় সরকার একই সময়ে তাদের নির্বাচনী এলাকা বা আগে কখন নির্বাচন হয়েছে তার উপর নির্ভর করে হয়। তো সেই ক্ষেত্রে আবার স্থানীয় সরকারের কমিশনের যে সুপারিশমালা আছে সেটি এখনও গৃহীত হয়নি বা সেটি বাস্তবায়নও হয়নি। তাহলে সেই জায়গাটা কীভাবে অ্যাডজাস্ট করা হবে সেই প্রশ্ন জামাত ইসলাম থেকে বলা হয়েছে, আরও দু একটি দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমি আপনাকে একটু পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা গত 3 দিন পর্যন্ত যে আলোচনায় আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছি, আমার মনে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যেটিকে নিয়ে মানুষের স্বপ্ন তৈরি হয়েছে অনেক বড়, সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য, স্বপ্নের কাছাকাছি পৌঁছাবার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যারা বড়, যারা সাংগঠনিকভাবে শক্তিশালী, যারা ছোট, সমস্ত দলের এক ধরনের আগ্রহ এবং আন্তরিকতা আছে। এবং দেখুন সকাল 11টা থেকে 5টা-6টা পর্যন্ত মিটিং করছে, বয়স্ক আছে, মধ্যবয়স্ক মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত থাকছে এবং প্রত্যেকেই তার মতামত গতকাল যেটি দিয়েছে সেটি কিন্তু পরিবর্তিত পর্যায়ে আবার সেটি পূর্ণ মূল্যায়ন করে নতুন করে মতামত দেওয়ার চেষ্টা করছে। এটি একটি আশার বিষয় হচ্ছে যে এবং ইতিমধ্যে 70 অনুচ্ছেদ দিয়ে একটা বড় অর্জন, যেটি আমাদের আশঙ্কা ছিল যে বিএনপি যে যখন কমিশনের সাথে কাজ করছে তখন তারা বলেছিলেন যে সংবিধান সংস্কার এবং কি জাতীয় নিরাপত্তার প্রশ্ন, যুদ্ধ অবস্থা, এই দুইটি বিষয় তারা ইনক্লুড করতে চায়। কিন্তু এই আলোচনার প্রেক্ষিতে প্রত্যেকটি দল তখন আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়ে একমত হলো। তারা বললো যে এটা আপনারা সংযুক্ত রাখেন, আমাদের নির্বাচনী ম্যান্ডেটে আমরা দেব, আমাদের ম্যানিফেস্টোতে দিব, যদি আমরা জনগণ আমাদেরকে রায় দেয় আমরা এটা করবো, আপনারা এটা নিয়ে দ্বিমত করতে পারবে না। আমরা সেটা বলেছি জুলাই সনদ যেটা আছে সেটা বাইরে আপনি অন্য যেটি যদি ম্যান্ডেট পান সেটা তো আপনি করতে পারেন, এটা যে কোনো রাজনৈতিক দল করতে পারে, আমিও করতে পারি এই ম্যান্ডেট পেলে। ক্ষেত্রে হয়তো সেই ঐক্যমতের জায়গাটিতে আমরা পৌঁছতে পারছি। আমি বলছি না নারী আসনের এখন আমরা কেন আমি বলি সংসদীয় আসন কমিটিগুলো নিয়ে আমরা ঐক্যমত হয়ে গেছি, নারী আসন 100 সিট নিয়ে ঐক্যমত হয়ে গেছি, পদ্ধতিটা নিয়ে কাজ হচ্ছে, ঘূর্ণায়মান পদ্ধতি না সংরক্ষিত পদ্ধতি, এবং এগুলো নিয়ে যে মতামতগুলো প্রথম দিন হয় পরের দিন কিন্তু অনেক কাছাকাছি চলে আসে অনেক। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়া প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগের বিষয়ে কিন্তু অনেকটুকু এগিয়ে আসছে, দুজনের ভেতরে সীমাবদ্ধ হয়ে গেছে। বেশিরভাগ রাজনৈতিক দলই একমত হয়েছে। রুমিন ফারহানা, রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে প্রায় সব দল যখন একমত হয়েছে, বিএনপি তখন বিদ্যমান পদ্ধতিতে সেই ভোটে উচ্চকক্ষকে চায় এবং যেই ধরনের আসলে পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে সেই পদ্ধতিটিকেই আসলে অগ্রহণযোগ্য আখ্যা দিচ্ছে বিএনপি। কেন অগ্রহণযোগ্য মনে হচ্ছে বিএনপির কাছে? দেখুন, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি খুব পরিষ্কার ভাষায় এই কারণগুলো, কি কারণে বিএনপি কোন কোন বিষয়ের সঙ্গে একমত এবং কোন কোন বিষয়ের সঙ্গে একমত নয় সেটি ব্যাখ্যা করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব মত থাকবে, নিজস্ব পদ্ধতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে এবং এই ডিফারেন্সগুলোকে নিয়েই আমরা কতটুকু একমত হতে পারি এটা যদি আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব এসছে সবগুলো প্রস্তাবে সকলেই একমত হয়ে যাবে, তাহলে তো আর সেটা মানে গণতন্ত্র হলো না, তাই না? সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকবে, সেখান থেকে যতটুকু একমত হওয়া সম্ভব সেইটা। দেখুন আমাদের মূল ফোকাসটা কোথায় ছিল? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, এই 3টা বিভাগের ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বিশেষ করে গত 15 বছরে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি কেবলমাত্র নির্বাহী বিভাগের প্রধান তাই নন, তিনি একই সঙ্গে আইনসভাকেও তিনি চালান, যদিও একজন স্পিকার সেখানে থাকেন, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকেই আমরা দেখেছি গত 15 বছরে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে। আবার একই সঙ্গে তিনি যা চান বা তার দলের যা খায়েশ, বিচার বিভাগও ঠিক সেইভাবেই কাজ করেছে। না হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো অতি বিতর্কিত এবং অতি পলিটিক্যাল একটা ইস্যু সুপ্রিম কোর্ট থেকে আসবার কথা ছিল না, কিন্তু সেটা হয়েছে। সো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এককভাবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়েছেন, যেটা ধীরে ধীরে তাকে মনস্টারে পরিণত করেছে। সো সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা নিয়েই কিন্তু এই সিরিজ বৈঠকগুলো, যে কোনো একক ব্যক্তিকে মনস্টার আর হতে দেয়া যাবে না। সেই কারণে আপনি দেখুন বিএনপি কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে আগামী বেশ কয়েকটি নির্বাচন কোনো রকম কোনো কারচুপি ছাড়া মানুষের ভোটে বিএনপি মেজরিটি সিট পাবে। এটা মানে বাংলাদেশে যারা মোটামুটি রাজনীতির খবরাখবর রাখে আমরা সবাই কম বেশি জানি। সো তারপরেও বিএনপি বলেছে পরপর 2বারের বেশি তারা
এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করবে না। এই বিএনপি খুব ভালোভাবে জানে যে আজকে যদি তারা কোনো সংশোধনীর সাথে কিংবা কোনো প্রস্তাবের সঙ্গে, রিফর্ম প্রস্তাবের সঙ্গে তারা একমত নাও হয়, এবং এটা যদি জনগণের সামনে খোলাও থাকে যে ঠিক আছে বিএনপি এগুলো কোনোটার সঙ্গে একমত হচ্ছে না, বিএনপির নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব পরিকল্পনা আছে, নিজস্ব মানে প্রস্তুতি আছে, এবং ভোটারদের সামনে নিজস্ব তালিকা আছে, ইশতেহার আছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে, সেটা দিয়েই কিন্তু বিএনপি মানুষের ভোট পেয়ে যেতে পারে। আপনি ব্যারিস্টার, আপনি হয়তো এই যে সাংবিধানিক যে জটিল শব্দগুলো সেগুলো বোঝেন, বা আপনারা তিনজনই হয়তো রাজনীতি বোঝেন। সাধারণ মানুষের মতন করে একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই আপনার কাছে। রাষ্ট্রপতি নির্বাচনের আসলে এই পদ্ধতির সাথে দ্বিমত কেন? আপনারা নিজেদের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি বানাবেন সেই ধারা অব্যাহত রাখবার জন্য? না, আমরা তো বলেছি যে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপির সংসদ সদস্য যেমন থাকবে, জামায়াতের সংসদ সদস্য থাকবে, বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে, জেএসডি সংসদ সদস্য থাকবে, গণ অধিকারের থাকবে, গণসংহতি থাকবে, সকলের সংসদ সদস্য থাকার কথা। সো তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে, এবং প্রত্যেকেই গোপন ব্যালটে তার নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছি, আমরা কারা? আমরা একটি রাজনৈতিক দল, ঠিক তেমনি অন্যান্য আরও সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে। আমাদের কনসার্ন যেটা, বা দেশের মানুষের কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি। আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি, তাহলে অন্তত 14, 18, 24-এর মতন নয়, একটি মোটা দাগের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে, যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে, জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে যে তারা এ কে না বি কে না সি কে না ডি কে ভোট দিবে, এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে কোনো রকম প্রলোভন বা কোনো রকম ভয় ভীতি তাকে দেখানো হবে না। নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে দেওয়া হবে না, শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না। এই রকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আরেকটা শেখ হাসিনা বা আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠা সম্ভব না। মাসুদ, যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, সেই লেভেল প্লেইং ফিল্ড কি জামায়াত ইসলামী এখন দেখতে পাচ্ছে নাকি সেই লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেই প্রমাণের জন্যই আসলে আপনারা আগে স্থানীয় সরকার নির্বাচন দেখতে চান? আমি এই প্রশ্নটির উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি-25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 প্রাথমিক রাজকাহন দেখছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে এই লেভেল প্লেইং ফিল্ডের কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন এবং সব ক্ষেত্রে তারা সেই লেভেল প্লেইং ফিল্ডটি দেখতে চান। জামায়াত ইসলামী স্থানীয় নির্বাচনের কথা বারবার বলছে এবং তারা এটিও বলেছে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেখতে চায়। সেটি কি আসলে আপনারা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা সেই প্রমাণের জন্যই করতে চান? এখানে খুব প্রাসঙ্গিক 3-4টি কথা আমার বলা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এখানে আলোচনা একটা কথা আসছে যে এই সমস্ত সংস্কার বা চিন্তা বা ঐক্যমত কমিশনে যা যা পয়েন্ট আলোচনা আসছে, এগুলো কেবল তখনই অর্থবহ হবে যখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। কিন্তু আমি তারও আগে আরেকটা পয়েন্ট যুক্ত করতে চাই, এই সুষ্ঠু নির্বাচনটাও তখন সম্ভব হবে যখন সুস্থ রাজনৈতিক একটা ধারা আমরা তৈরি করতে পারবো। এটা কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্য কেউ এটা আমাদেরকে করে দিতে পারবে না। এটা করার জন্য আমাদের নিজেদের রাজনৈতিক সংস্কৃতির একটা সুন্দর পরিবর্তন খুবই অনিবার্য। সেটার জন্যে আমরা বলেছিলাম টেস্ট কেস হিসাবে আমাদের 3টা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন আমরা তুলে ধরেছি, এবং এই কমিশনেও আমাদের ঐক্যমত কমিশনে প্রতিনিধি দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সাবেক এমপি, এবং হামিদুর রহমান আজাদ, সাবেক এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান, ওনারা এখানে স্থানীয় সরকার প্রসঙ্গে আমরা আগেও বলেছি এবং এখনও যে 3টা কনসার্ন বলেছি। নাম্বার 1 বলেছি যে আমাদের জাতীয় নির্বাচনটা তো খুব স্বাভাবিক প্রয়াসেই এটা একটা সময় নিতে হচ্ছে, যেহেতু অন্য বছরের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয় নাই বা সরকারের পদত্যাগও হয় নাই, বরং একটা সামগ্রিকভাবে
অভ্যুত্থানের মাধ্যমে এই পরিস্থিতিটা আমাদের আসছে। খুব স্বাভাবিক, সেই প্রত্যাশা পূরণে আমাদের কিছু কাজ করতে হচ্ছে, কিছু সময় নিতে হচ্ছে। সেখানে মাঝখানে যে নাগরিকের সুবিধা সংক্রান্ত যে বিষয়গুলো, আপনি দেখবেন যে আমরা যারা বিরোধিতা করছি স্থানীয় নির্বাচনের, তারাই কিন্তু বিগত দিনের অবৈধ নির্বাচনের সেই প্রতিনিধিত্বটা আমরা আবার কিন্তু মামলার মাধ্যমে নিয়ে নিচ্ছি। আবার ঢাকা সিটিতে আমরা খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আছে এদেশের, মানে ঢাকার সিটি কর্পোরেশনের নাগরিকগণ যে এমন একটা স্নায়ু যুদ্ধ চলছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং এটা বলা যায় যে রাজনীতিবিদ হিসাবে, আমি একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতি কর্মী হিসাবে খুবই লজ্জাকর একটা ব্যাপার যে আমরা যে নির্বাচনকে অবৈধ বলছি, যে নির্বাচনকে আমরা মানছি না বলছি, সেই নির্বাচনের স্থানীয় পদ্ধতিটাকে আবার আমরা তাদেরকে নির্বাচিত বলে শুধু দাবি করছি না, লড়াই করছি। তাহলে এটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না আমার অবস্থানটা। আমরা সে কারণেই বলেছি যে নাগরিক সুবিধাটা নিশ্চিত করার লক্ষ্যে আমার জাতীয় সংসদ নির্বাচনের আগে এইটা নাগরিকদের জন্য প্রয়োজন। দ্বিতীয় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নিলাম যারা আসলে এবারে নির্বাচনের মধ্যে নির্বাচিত হয়ে আসবেন, তাদের অধীনে কি তার মানে আপনাদের আস্থা নেই? তাদের এটা তো এই আস্থার জায়গাটা আমি বলেছি, আস্থার জায়গাটাকে আমরা তৈরি করতে পেরেছি। আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই জায়গাতেও আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন আলোচনা করছি, যখন কিছুটা আস্থার সাথে রাজনৈতিক দলগুলো এবং সরকার খুব আন্তরিকতা এবং সচেতনতার সাথে এগোচ্ছে, ঠিক তখন কিন্তু একটা সেদ পড়েছে এবং জাতির মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে লন্ডন বৈঠকের মাধ্যমে। লন্ডন বৈঠকে একটা দল এবং একটা সরকারের বৈঠক এবং যৌথ বিবৃতি জাতিকে আগামী দিনের লেভেল প্লেইং ফিল্ড শুধু না, একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনকে প্রস্তাবিত করেছে। সেই বৈঠকের মধ্য দিয়ে অন্তত জাতি একটা নির্বাচনী লক্ষ্যমাত্রা পেয়েছে সামনে, বলা চলে। অবশ্যই পেয়েছে, কিন্তু জাতিকে হতাশ করেছে এবং শঙ্কাগ্রস্ত করেছে। আপনাদের এই লন্ডন বৈঠক আসলে জাতিকে হতাশ করেছে কি? জামায়াত ইসলামী অনেক ধরনের অভিযোগ করছে, আপনারা নানান কারণে আসলে নানান ভাবে আপনাদের বিভিন্ন ইস্যু আসলে সামনে উঠে আসছে। আমি একটু বলে রাখি যে বৈঠককে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু যৌথ বিবৃতিটাকে জামাত মনে করে এটা আগামী দিনের মেয়রের বিষয়টি বা স্থানীয় সরকারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে লজ্জার বিষয় বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আচ্ছা, আমি দুটোরই উত্তর দিচ্ছি। আমাদের যে মিটিংটি লন্ডনে হয়েছে, তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ এবং বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাদের প্রত্যেকের একটা মানে নিঃশ্বাস বন্ধ করা একটা অপেক্ষা বলে না, আমাদের সেরকম অপেক্ষা আমি বাংলাদেশে দেখেছি। চতুর্দিকে এক ধরনের দমবন্ধকর পরিস্থিতি, কি হতে যাচ্ছে বৈঠকটি সফল হবে কি না, এবং এই বৈঠকটির উপরে আসলে অনেকাংশেই নির্ভর করছিল আমাদের সামনের দিনগুলো আমরা কেমন পেতে যাচ্ছি। সো সে কারণেই এই বৈঠকটির দিকে সকলের নজর ছিল। যখন আমরা দেখলাম মিটিংয়ের শুরুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনে হাত মেলালেন, হাস্যোজ্জ্বল দুজনকেই দেখা গেল, এবং তারা যেই চমৎকার যে কথোপকথন, যে সামান্য কয়েকটি লাইন যেটা আসলে মুহূর্তেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, এই পুরো ছবিটি, এই পিকচারটি সাধারণ মানুষের মধ্যে একটা ভীষণ রকম স্বস্তি এবং এক ধরনের মুক্তির একটা অনুভূতি দিয়েছিল। পরে যখন মিটিংটি শেষ হলো এবং একটি যৌথ বিবৃতি বা যেটাই আপনি বলেন সরকারের তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে দুজন চারজন দিলেন, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা আশ্বাসের জন্ম দিয়েছে। আপনি দেখুন, এই যে নির্বাচন হবে কিনা, কবে হবে, সেই নির্বাচনটি কেমন হবে, সেই নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ভীষণ রকম ছিল। এবং আসলে বিএনপি যা বলছে অন্তর্বর্তী সরকার খানিকটা তাই করছে। এই বিষয়গুলো লন্ডনে বসে কেন নির্ধারিত হলো, এই বিষয়গুলো বাংলাদেশে বসে কেন নির্ধারণ করা সম্ভব হলো না? আপনি দেখেন, ভোটের তারিখ কিন্তু নির্ধারিত হয়নি, জাস্ট বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন কিন্তু প্রধান উপদেষ্টার সময়। ডিসেম্বর কিন্তু বা জুন কিন্তু বিএনপির বলা না, ডিসেম্বর থেকে জুন এই 6টা মাস কিন্তু যে কোনো মাস, 6টার মধ্যে যে কোনো একটা মাস প্রধান উপদেষ্টার অফিস থেকেই বলা হয়েছে। সে কারণে বিএনপি বলেছিল তাহলে ওয়াই নট ডিসেম্বর, ডিসেম্বর তো বিএনপির মাস না, ডিসেম্বর প্রধান উপদেষ্টার দেয়া মাস। পরে যখন আলোচনা হলো এবং আলোচনার আগে যখন এপ্রিল মাসটি নির্ধারিত হলো, তখন স্বাভাবিক কারণে বিএনপি যেই সমস্যাগুলো মানুষের হতে পারে, সাধারণ মানুষের হতে পারে, সেই ব্যাপারে কথা বলেছে। দুটো বড় বড় পরীক্ষা আছে,
ওয়েদারের ব্যাপার আছে, আমাদের রমজানের ব্যাপার আছে, ঈদুল আজহার ব্যাপার আছে, সকল কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এপ্রিলে হলে সেটা এপ্রিলে আসলে হওয়া সম্ভব নয়। সে কারণেই কিন্তু বিষয়টি প্রধান উপদেষ্টা অনুধাবন করেছেন এবং তিনি বলেছেন আচ্ছা তাহলে একটু এগিয়ে নিয়ে আসলে কেমন হয়, ফেব্রুয়ারিতে হলে কেমন হয়। ফেব্রুয়ারির তারিখ তো বিএনপি নির্ধারণ করে না, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনই ঠিক করবে। আর রমজানের আগে এটা তো জামাতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে আশা করা হচ্ছে যে আগামী রমজানের আগে আমরা নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির এই সিদ্ধান্তটা লন্ডনে না হয়ে ঢাকায় কেন নয়? না দেখুন, লন্ডনে কোনো সিদ্ধান্ত হয়নি দলগুলোর কাছ থেকে। ধরুন এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি কিন্তু জামাত। যখন জামাত প্রথম বলল যে নেক্সট রমজানের আগে আমরা নির্বাচন হতে পারে, বিএনপিও বলল এপ্রিল না হয়ে একটু আগিয়ে আনা যায় কিনা। সে এগিয়ে আনাতে সেটা যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে তাতে কি মহাভারতটা অশুদ্ধ হলো, এটা আমার মাথায় ঢোকে না। এক আর দুই, প্রশ্ন আপনি করেছেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবং মেয়র ইশরাকের বিষয়টি নিয়ে। আমি যদি পাল্টা বলি, যেখানে অ্যাপেলেট ডিভিশন থেকে বলে দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, মহামান্য হাইকোর্ট ইশরাকের পক্ষে রায় দিয়েছে, আমাদের নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরে কি করে শপথ পড়ানো হয় না, কি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ায় না। ইশরাককে শপথ পড়ানো হয়নি, কিন্তু চিটাগংয়ের মেয়রকে কিন্তু শপথ পড়ানো হয়েছে। এবং কি হাস্যকর যুক্তি, বলা হচ্ছে সেই সময় স্থানীয় সরকারে দায়িত্বে ছিলেন ভিন্ন একজন ব্যক্তি অর্থাৎ হাসান আরিফ স্যার, আর এখন এটার দায়িত্বে আসিফ মাহমুদ, ভিন্ন ব্যক্তি। মানে এক একজন ব্যক্তি দায়িত্বে গেলে বা মন্ত্রিত্বের পদে গেলে বা উপদেষ্টার পদে গেলে সেই অনুযায়ী আইন পরিবর্তিত হতে থাকে। খুব হাস্যকর না? আমার তো মনে হয় যে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কন্টেম্পট অফ কোর্ট হওয়ার কথা এখানে, যে তারা আদালতের নির্দেশনা কি করে না মানেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, নানান বিষয় নিয়ে আসলে আমরা দেখছি দ্বিমতের একটি বড় জায়গা সৃষ্টি হয়েছে, যদিও সেটি এখন অনেকটাই কমে এসছে এবং আজকেও আলী রিয়াজ বলেছেন যে নানানভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবার চেষ্টা করা হচ্ছে। এরপরেও আজকের এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের পর নুরুল হক তিনি বলেছেন দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেই দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে আবারও আসলে এই দ্বিমতের জায়গাগুলো আমাদের জন্য বেশি ফাটল বয়ে নিয়ে আসতে পারে কিনা, সেই শঙ্কাও আপনারা দেখছেন কিনা। আমি উত্তর নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জিপিতিশ প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপিতিশ প্রাথমিক রাজকাহন দেখছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম। জাত ঐক্যমতের কথা আমরা বলছি, আলী রিয়াজ চেক অ্যান্ড ব্যালেন্সের কথাও বলেছেন আজকে, কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে নুরুল হক বলেছেন দু একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবি পার্টি বলেছে ব্যাপক আলোচনা চললেও কোনো বিষয় ঐক্যমত্য হচ্ছে না। না, কোনো বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না সেটি তো নয়। আমরা ইতিমধ্যে তো দেখেছি অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এবং যেটি পৌঁছানোর জন্য যে সমস্ত পরিবেশ দরকার, যে কাজগুলো করবার দরকার, রাজনৈতিক দলসমূহ নেতৃত্ব সেটি করছে। এটা আমার বিবেচনায় আমি যতটুকু দেখেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঐক্যমতের জায়গা, যেমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোনটি। যদিও সাংবিধানিক কাউন্সিলের যে প্রশ্নটি, যেটা বিএনপির পক্ষ থেকে একদম পরিষ্কারভাবে না বলা হয়েছে, কিন্তু আপা যে কথাটি বলতে চাইলেন প্রথমেই, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি কোন পর্যায়ে নিয়ে যাওয়া হলো, কোন পদ্ধতিতে নিয়ে যাওয়া হলো, তার ক্ষমতায়নের পরিধিটা কী ছিল, কোথায় পৌঁছালো সেটি যদি আপনি বিবেচনায় নেন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য তৈরি করবার কিছু কাজ আপনাকে তো করতেই হবে। রাষ্ট্রপতি নির্বাচনটি সেটাও তো আমরা দেখেছি, তিনি নিজের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন, সেই অভিযোগও তো শুনেছি দীর্ঘদিন আমরা। না, সেটি তো করেছেন সেই রাষ্ট্রপতি, কেন অন্যান্য সব জায়গার কথাই বলছি। এখন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের যে প্রস্তাবগুলো আছে সেটি হলো নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশন, স্থানীয় সরকার কমিশন, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এখন দেখুন, যদি নির্বাচন কমিশন যদি এরকম একটা বডি, যে বডিতে সরকার, বিরোধী দল, সমস্ত মানুষদের মানে নির্মোহভাবে একটা নির্বাচন কমিশন তৈরি করবার মতো সুযোগ তৈরি হয়, তাহলে গত তিনটি নির্বাচন, যে আজ্ঞাবাহী আওয়াল সর্বশেষ যে নির্বাচন কমিশনার ছিল, সে কি এটা করতে পারত? যদি সকলের মনোনীত, সকলের পছন্দ, সকলের বিবেচনায় একজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ যদি হতো, তাহলে হয়তো তিনি বলতেন যে এটি নির্বাচন আমি করব না, আমি পদত্যাগ করব, না হলে সরকারকে উনি ঠেকাবার চেষ্টা করতেন যে এই নির্বাচন আপনি করা উচিত নয়। উনি করেন নাই কেন? উনি দাস ছিলেন। একই সাথে মানবাধিকার কমিশন, আপনি দেখুন এতগুলো গুম খুম হত্যা হলো, এই মানবাধিকার কমিশন এটা কোথায়, এটা কী করে?
এটা আরেকটা দাস। ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় পাবলিক সার্ভিস কমিশনে আপনি দেখেছেন হাজার হাজার অভিযোগ। আপনার স্থানীয় সরকার এখন যে দুদক শুধুমাত্র বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হয়রানি করবার, ব্যবসা বাণিজ্য যারা করে তাদের হয়রানি করবার জন্যই ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী এই জাতীয় জায়গাগুলোর থেকে যদি যাকে নিবৃত্ত করা যায়, তাহলে আমরা মনে করি যে ভারসাম্যটা তৈরি হবে। এর মধ্য দিয়ে যে অতীতের প্রধানমন্ত্রীর যে রাষ্ট্র, তার দল, ক্ষমতা সব কিছুকে এক বিন্দুতে নিয়ে এসে সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবার যে তার মানসিকতা, সেখান থেকে রক্ষা করা যাবে। এবং সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমরা এই জায়গায় যেটা বলা হচ্ছে যে সরকারের ভেতরে সরকার, যেটা বিএনপি থেকে বারো বলা হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী তার ক্ষমতার চেষ্টা করার ক্ষেত্রে পাল্টা অভিযোগ আছে। এনসিপিও বলছে যে এই সরকারের ভিতরে বিএনপির উপদেষ্টা আছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছি বিএনপির এই প্রশ্নে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করছি যে এনসিপির প্রশ্ন ঐক্যমত তৈরি হওয়া। আমরা সকলে মিলেই কিন্তু এই জায়গাটা বলছি, এই জায়গাটা কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য বলছি না, কিন্তু এই জায়গাটা পরিষ্কার হতে হবে যে আগামী দিনের যারা ক্ষমতা আসবে, এই 5 বছর পরে আবার যারা ক্ষমতা আসবে, সকলের জন্য। কারণ আপনি 5 বছর পরে যদি বিএনপি এবার ক্ষমতা গিয়ে 5 বছর পরে অন্য যারা ক্ষমতা আসে, তাহলে বিএনপিতেও এটা চাইতে হবে। কারণ এই দাসের যে রাজত্ব, এদের থেকে বাঁচবার জন্য, এই ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জন্য বিএনপিকে এই দাবিটা করতে হবে। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু যেতে চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছে। আপনারা প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকাল ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেননি। আপনাদের সাথে শুরু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সাথে বেশ সখ্যতা ছিল এবং আপনারা নানান ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতারও বার্তা দিয়েছেন। হঠাৎ করে আপনাদের এই অবস্থার পরিবর্তন কেন? আমাদের সখ্যতা কিংবা বিরোধিতা দুটোর কোনো স্থানই আসলে নির্ধারিত হয় নাই। আমরা জাতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে জাতীয় ঐক্য বিনির্মাণ করে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এবং সেটা গতকালকেও আমিরে জামাতকে যখন চিফ অ্যাডভাইজার ফোন করেছেন, তখন তাকে সেটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে যে আপনি কিংবা আপনার সরকার জামাতের সাথে যে ধরনের ব্যবহারই আপনারা আমাদেরকে উপহার দেন না কেন, আমরা জাতি দেশের প্রয়োজনে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। কিন্তু গতকালকে যেটা আমরা গতকালকের আগের দিন ঐক্যমত কমিশনে আমরা যখন অনুপস্থিত ছিলাম, এটা আমরা পরিষ্কার বলেছি। আমাদের ঐক্যমত কমিশনের দলনেতা ডক্টর তাহের উনি স্পষ্টতই বলেছেন এটা ছিল আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। কারণ এই প্রতিবাদটার মধ্য দিয়ে জাতির কাছে যে একটা ভুল বার্তা গিয়েছিল, সেই ভুল বার্তাটা জামাত ইসলামী শুধু না, জামাত ইসলামী জনগণের রাজনীতি করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে, সেই জায়গা থেকে এটা দায়িত্ব মনে করেছে যে এই বার্তাটা প্রতিবাদ হিসাবে আমাদের মানুষের কাছে পৌঁছানো দরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তার পছন্দ মতো কোনো একটা কাজ যেন সে করতে না পারে। এবং কোনো একটা দল, সেটা যদি জামাত ইসলামীও করে, যা জনগণের বিরুদ্ধে যায় বা জনগণের চিন্তার বিপরীতে যায়। আপনি খেয়াল করবেন আমাদের স্লোগান ছিল কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা ছাত্র জনতার আন্দোলনে যে দিল্লি না ঢাকা। তো আমরা দিল্লি না ঢাকাটা কেন বলেছি যে আমাদের সিদ্ধান্ত, আমাদের ছাত্র জনতা আমরা সবাই একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, যা হবে আমাদের দেশে হবে। আমাদের এখানে বাইরে থেকে আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সেই জায়গায় চিফ অ্যাডভাইজার যখন ফোন করেছেন, তখন আমরা আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে আমরা দেশের প্রয়োজন আমাদের সহযোগিতা। আপনাদের সাথে তাহলে বিএনপির আসলে এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটি মেটার কোনো সম্ভাবনা সামনে দিনে আছে কি? এটা গণতান্ত্রিক, এটা আমরা বলি যে ইট ইজ এ ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি। এটা গণতন্ত্রের সৌন্দর্য। কারণ এই সৌন্দর্য যদি না থাকে, তাহলে আমরা আরেকটা স্বৈরাচার কিংবা আরেকটা ফ্যাসিস্টের দেশে চলে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে এই জায়গাটার একটা সমাধান বের হবে। এই সমাধানের জায়গাটিতে আমরা আছি নাকি আসলে বিএনপি যে দাবি করছে সেটাই যৌক্তিক, কি মনে করেন? না, আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এত দূর এসেছি এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছাবো। এটা তো এমন কিছু নয় যে কোনো একটি রাজনৈতিক দল যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিষয়টি একদমই সেরকম নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলই যার যার মতন করে দেশের কল্যাণে, মানুষের কল্যাণের কথা চিন্তা করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কমন গোল যেহেতু এক, প্রতিটা রাজনৈতিক দলেরই, আমি কোনো রাজনৈতিক দলকেই বাদ দেব না, তো আমাদের সেটা অ্যাচিভ করার পদ্ধতি হয়তো আলাদা আলাদা হতে পারে। সব বিষয়ে আমরা একমত হব তেমনটি নাও হতে পারে, এই ভিন্নতা তো থাকবেই। এবং বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু খুব পরিষ্কার যে কোন রাজনৈতিক দল কোনটি চাইছে।
বাংলাদেশের মানুষেরও পরিষ্কার ধারণা হয়েছে এবং সামনে আরও পরিষ্কার হবে যে এই কমিশন যেই প্রস্তাবগুলো নিয়ে বসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কোন রাজনৈতিক দল কোন বিষয়ে কি মতামত দিচ্ছে। লন্ডন বৈঠকের পরে যেটি শুনতে পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার বিএনপির কথা একটু বেশি গুরুত্ব দিয়ে শুনছে, সেক্ষেত্রে আসলে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির এই ক্ষেত্রটিতেও কি বিএনপির কথাকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করেন? আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারবো না, এটা সরকার ভালো বলতে পারবে। তবে একটা বিষয় তো আপনাকে মানতে হবে, বিএনপি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। ধরুন জামায়াতে ইসলাম যেই প্রতীকী মানে প্রতিবাদটা জানিয়েছে, তারা প্রথম দিন ঐক্যমত কমিশনের মিটিংয়ে যায় নাই। আমাদের ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বাম যে রাজনৈতিক দলগুলো ফর এক্সাম্পল, বা ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো, তাদেরকে কিন্তু একত্রে প্রধান উপদেষ্টা মিটিং কল করেন। তারা কিন্তু সকল রাজনৈতিক দল, বাম জোট যারা আছে, তারা একত্রে একসাথে মিটিং করে প্রধান উপদেষ্টার সঙ্গে। তারা যদি এখন বলে ফর এক্সাম্পল গণ অধিকার পরিষদ কিংবা গণসংহতি যদি এখন বলে যে আমাদেরকে একসাথে কেন ডাকা হয়, কেন জামাতকে আলাদা ডাকা হয়, তাহলে কি জামাতকে বেশি প্রেফার করছে প্রধান উপদেষ্টা? আপনাকে তো মানতে হবে যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে বেশ অনেকটা ব্যবধানে দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী। সো এই বাস্তবতাগুলো মেনে নিয়ে তারপরে যদি আমরা কথা বলি বা কাজ করি, তাহলে সেটা সেন্সিবল হয়। রাজনীতির যে চাল সেটি কখন পাল্টে যায় সেটি তো আসলে নিশ্চিত নয়। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এই যে আসলে আমরা রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করছি কিংবা রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করছি, সেই জায়গাগুলোতে দ্বিমত পোষণ করার বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো বিকল্প পদ্ধতিতে ঐক্যমত্য আসতে পারে কিনা? আমি তো আপনাকে বলবার চেষ্টা করছি যে ঐক্যমত্য কমিশন যে কাজটি করছে সেটি তো সব বিষয়ে একমত হওয়ার জন্য না, যে আমাদের যে বিভিন্নতা আছে সেটাকে কাছাকাছি আনবার জন্য, এবং অনেকগুলো বিষয় থেকে যাবে যেগুলোতে আমরা একমত হতে পারবো না। আপনি ফান্ডামেন্টাল একটা বিশাল বিষয় দেখেন যে ৭০ অনুচ্ছেদ নিয়ে কাজ হবে, ৭০ অনুচ্ছেদ নিয়ে আমরা আস্থা ভোট এবং কি বলে অর্থ বিল ছাড়া অন্য বিষয় ওপেন থাকবে, এটা চিন্তা করা যায় না বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটে। আওয়ামী লীগ বিএনপি এটা মানবে, এই চিন্তা করবে, তারা ক্ষমতায় আসা যাওয়া করে, এটা চিন্তা করা যায় না। বা বিএনপি এখন আগামী দিনে পপুলার পার্টি হিসাবে ক্ষমতা দিতে পারে, চিন্তা করা যায় না। এটা মেনেছে মানে জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা তাদের তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে এর মধ্য দিয়ে ক্ষমতার যে ভারসাম্য তৈরি করবার যে একটা দাবি আছে, সেই দাবিটা পূরণ করবার একটা পথ হচ্ছে এটা। আপনি আমরা যে হচ্ছে ভিন্নতা আছে বলেই তো আমরা সকলে একসাথে বসছি নাকি? ভিন্নতা না থাকলে তো বসাবসি দরকার ছিল না। সুতরাং এই বিষয়টি আমরা মনে করছি যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি চিন্তা করেন ৫৪ বছরে ৩০টা দল একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাপ করবে, আর সেখানে মারামারি হবে না, এটা চিন্তা করা যায় নাকি? মানে আপনার একটা কথা বললাম, মানে এইটি অস্বাভাবিক একটা বিষয় যে এখানে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে রাজনৈতিক সেই সহমর্মিতা তৈরি হচ্ছে এবং এটি জনগণের ভিতরে যাচ্ছে। এইটা শুধু আমরা যেটি করছি এটি শুধু আমাদের জন্য করছি না, পুরো পিপলের কাছে এটা যাবে, পিপলের ভিতরে সেই জায়গাটা তৈরি হবে। ধন্যবাদ ব্যারিস্টার রবিন ফারহান আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, জি25 প্রাথমিক রাজখান থেকে বিদায় নিচ্ছি, সাথেই থাকুন।